গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের আসন্ন আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম আরও 15টি অঙ্কের একটি সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, দুজন মানুষ এ এবং বি সকাল 10:30টায় একে অপরের থেকে 220 কিলোমিটার দূরে আছে। 30 মিনিট পর এ 40 কিমি প্রতি ঘন্টা বেগে বিয়ের দিকে যেতে শুরু করে এবং দুপুর 12টায় বি 30 কিমি প্রতি ঘন্টা বেগে এর থেকে দূরে যেতে শুরু করে। পরের দিন কটায় তাদের দেখা হবে? তার মানে কি বলেছে দেখো, এ আর বি 220 কিলোমিটার দূরে রয়েছে। এটা ধরো এ, এটা বি, এটার দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। এইবার কি বলেছে 10:30টার সময়, এবার 30 মিনিট পর মানে 11টার সময়। 11টার সময় কি হয়েছে, এ বিয়ের দিকে রওনা হয়েছে 40 কিমি প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, এবার কি আবার তারপরে কি বলেছে না 12টার সময়, তাহলে 12টার সময় আবার বি কী করেছে, এর থেকে দূরে চলে যেতে লেগেছে। তার মানে 12টার সময় বি 30 কিমি প্রতি ঘন্টা বেগে এদিকে যেতে শুরু করেছে। এইবার বলেছে পরের দিন কটার সময় তাদের দেখা হবে। তাহলে দেখো, এ যাত্রা শুরু করেছে 11টার সময়, তাহলে 11টা থেকে 12টা পর্যন্ত এ একাই চলেছে। এ বিয়ের দিকে এই 1 ঘন্টায় কিছুটা পথ এগিয়ে এসছে। বি তখন এই বি এখানেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় এ কতটা পথ এগিয়েছে? তাহলে দেখো, এর গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা, তাহলে 1 ঘন্টায় এ 40 কিমি পথ এগিয়ে গেছে। তাহলে দুপুর 12টার সময় এ আর বি এর মধ্যে দূরত্ব কত? মানে দুপুর 12টার সময় এ যেহেতু 40 কিলোমিটার পথ এগিয়ে এসছে, এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 220 মাইনাস 40, তাহলে 180 কিলোমিটার। এটা হচ্ছে দুপুর 12টার সময় দুজনের গতিবেগ। এরপরে কি, এ তো বিয়ের দিকেই আসছে, কিন্তু এবার বিও এর থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এর গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর বিয়ের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো, দুজনের গতির অভিমুখ একই দিকে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। আপেক্ষিক গতিবেগ কত হবে? 40 মাইনাস 30 সমান সমান 10 কিমি প্রতি ঘন্টা। তার মানে কি, প্রতি ঘন্টায় এ আর বি এর মধ্যে যে দূরত্ব 180 কিলোমিটার আছে, 10 কিলোমিটার করে কমতে থাকবে। তাহলে 180 কিলোমিটার দূরত্ব কমতে কত সময় লাগবে? না 180/10 মানে 18 ঘন্টা সময় লাগবে। তাহলে 18 ঘন্টার পর এ বিকে ধরে নেবে। তাহলে 18 কখন রওনা হয়েছে? না 12টা। 12টার পর 18 ঘন্টা মানে 12 আর 12 হচ্ছে রাত 12টা, তারপরে 6 ঘন্টা মানে সকাল 6টা। তাহলে সকাল 6টার সময় এ আর বি এর মধ্যে দেখা হবে। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 1/x-2 প্লাস এক্স সমান সমান 8 হয়, তবে 1/x-2 তার হোল স্কোয়ার প্লাস x-2 তার হোল স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে যেটা দিয়েছে সেটা আগে লিখে নিই। 1/x-2 প্লাস দেখো এক্স আছে সমান সমান 8 আছে, এইখান থেকে 2 এদিকে নিয়ে আসবো, তাহলে হবে x-2 সমান সমান এখান থেকে 2 কমে গেলে 6। তাহলে এবার উভয় দিকে বর্গ করে দেবো। বর্গ করলে কী হবে? 1/x-2 স্কোয়ার মানে x-2 তার হোল স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x-2 তার হোল স্কোয়ার প্লাস 2ab 1/x-2 ইন্টু x-2, আর এটা হবে 6 6 36। এটা কেটে গেল, তাহলে থাকছে কি না 1/x-2 তার হোল স্কোয়ার প্লাস x-2 তার হোল স্কোয়ার সমান সমান 36 মাইনাস 2 সমান সমান 34। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো tan 10 ডিগ্রি, tan 80 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইন্টু tan 70 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি। দেখো এটাকে কিভাবে আমরা লিখছি, tan 10 ডিগ্রি আর tan 80 ডিগ্রিকে লিখব tan 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, tan 70 ডিগ্রিকে লিখব tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তারপরে tan 30 ডিগ্রি, আর tan 60 ডিগ্রিকে লিখব tan 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, আর tan 50 ডিগ্রিকে লিখব tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি।
তাহলে রাশিটা কি হলো, রাশিটা হচ্ছে দেখো tan 10 ডিগ্রি ইন্টু cot tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে cot 10 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইন্টু cot 20 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি ইন্টু cot 30 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি ইন্টু cot 40 ডিগ্রি। এইবার দেখো cot মানে কি 1/10, তাহলে tan 10 ডিগ্রি ইন্টু 1/tan 10 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইন্টু 1/tan 20 ডিগ্রি, এই cot 20 ডিগ্রিটাকে লিখলাম, আবার tan 30 ডিগ্রি ইন্টু cot 30 ডিগ্রিকে লিখব 1/tan 30 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি ইন্টু cot 40 লিখব 1/tan 40 ডিগ্রি। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটাও, তাহলে থাকছে হচ্ছে 1 + 1 + 1 + 1 = 4, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি পরীক্ষায় ইতিহাসে 45% শিক্ষার্থী পাশ করেছে এবং হিন্দিতে 60% শিক্ষার্থী পাশ করেছে। উভয় বিষয়ে 8% শিক্ষার্থী ফেল করলে উভয় বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী পাশ করেছে? দেখো ইতিহাসে তাহলে পাস করেছে কতজন বলেছে, না ইতিহাসে পাস করেছে 45%, তাহলে ইতিহাসে ফেল করেছে কতজন, তাহলে ইতিহাসে ফেল করেছে হচ্ছে 100 - 45 = 55%। এবার কি বলেছে হিন্দিতে পাস করেছে কতজন, হিন্দিতে পাস করেছে 60%, তাহলে হিন্দিতে ফেল করেছে কতজন, 100 - 60, তাহলে 40%। তাহলে শুধু ইতিহাস, শুধু হিন্দি এবং উভয় বিষয়ে মোট কতজন ফেল করেছে, না মোট ফেল করেছে হচ্ছে 55 + 40 - 8। এটা হচ্ছে কি না শুধু হিন্দি, শুধু ইতিহাস এবং উভয় বিষয়ে মোট ফেল করেছে, এটা কত হচ্ছে, না এটা হচ্ছে 87%। ঠিক আছে, তাহলে এই যে 87% ছিল এর মধ্যেই কী হয়েছে, না এরা হিন্দিতে ফেল করেছে, ইতিহাসে ফেল করেছে এবং উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন, উভয় বিষয়ে পাশ করেছে 100 - 87 = 13%, তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কিছু টাকা একই চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 6,580 টাকা এবং 3 বছরে 7,896 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো 3 বছরে কত টাকা হয়েছে, না 3 বছরে টাকাটা হয়েছে হচ্ছে 7,896, আর 2 বছরে কত টাকা হয়েছে, 2 বছরে টাকাটা হয়েছে 6,580। তাহলে এই দুটো যদি বিয়োগ দিয়ে দিই 1,316 টাকা, এই 1,316 টাকা এই 6,580 2 বছরের পরে যে সব বৃদ্ধিমূলটা হয়েছিল তার 1 বছরের সুদ হয়েছে 1,380 টাকা, এই 1,316 টাকা, এটা বুঝেছো তো? তাহলে কি হলো, না 6,580 টাকার 1 বছরের সুদ হয়েছে 1,316 টাকা। তাহলে সুদের হার কত, তাহলে R = I × 100, নিচে হচ্ছে P × T। এখানে I কত, I হচ্ছে 1,316 × 100 বাই আসল কত 6,580, 5 দিয়ে কাটবে, এটা 20, তাহলে 20%, সুদের হার 20%, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 7 সেমি, 24 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা সাধারণত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে বুঝি S × S - A S - B S - C তার √, তাই তো? S হচ্ছে এখানে অর্ধ পরিসীমা, কিন্তু এই বিশেষ অঙ্কটার ক্ষেত্রে একটা খেয়াল করে দেখো যে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ারই সমান 25 স্কোয়ার, কারণ 7 স্কোয়ার হচ্ছে 49, 24 স্কোয়ার 576 আর সমান দেখো 625। তার মানে কি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ,
একটা কোণ সমকোণ ধরি 24টাকে যদি ভূমি ধরি 7টা লম্ব আর এটা হচ্ছে 25। তাহলে এবার ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ 24 ইন্টু 7, তাহলে 12 দুগুণে 24, 7 12 84 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত 5:7, নিচের কোনটি তাদের যোগফল হতে পারে? তাহলে অনুপাত কি বলেছে? অনুপাত বলেছে 5:7। তাহলে দেখো, একটা যদি 5x ধরি আর একটা 7x, তাহলে এদের যোগফল কত হচ্ছে? 7 আর 5 12x। তাহলে নিচে এখন দেখলে দেখা যাচ্ছে 54 12 দিয়ে বিভাজ্য নয়, 46ও 12 দিয়ে বিভাজ্য নয়, 68ও 12 দিয়ে বিভাজ্য নয়, একমাত্র 12 দিয়ে বিভাজ্য সংখ্যা 60। অতএব নিচের একমাত্র এই 60টি ওদের যোগফল হতে পারে। অতএব উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 800 টাকায় একটা জিনিস বিক্রি করায় একজন ব্যক্তি তার বিক্রয় মূল্যের 20% ক্ষতি করে। তার ক্রয় মূল্যের ওপর 25% লাভ করতে হলে তাকে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে? দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, তার মানে ধরি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে যদি লস হয়েছে 20%, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে হচ্ছে 120 টাকা। তাহলে আমরা এইভাবে লিখি যে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 800 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 800। তাহলে এটা হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য। এইবার এটাকে 25% লাভে বিক্রি করতে হবে। 25% লাভে বিক্রি করতে হলে কী করতে হবে না, 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে এই ক্রয় মূল্য ইন্টু 125/100। এবার কাটাকাটি করে দিই, 100-র সঙ্গে 2 শূন্য কেটে গেল, 25 দিয়ে 5 25, 4 25 100, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 1200। তাহলে 25% লাভ করতে গেলে বিক্রয় মূল্য হবে 1200 টাকা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক্সের 150% নির্ণয় করো, যেখানে এক্স হলো সর্বনিম্ন সংখ্যা যাকে 6 7 8 9 এবং 12 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 এবং 8 অবশিষ্ট থাকে। তার মানে দেখো কি বলছে, যে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে 2, তাহলে এই দুটোর বিয়োগফল দেখো 4। তারপরে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে 3, বিয়োগফল 4। 8 দিয়ে যদি ভাগ করি অবশিষ্ট থাকবে 4, বিয়োগফল 4। আবার দেখো 9 দিয়ে যদি ভাগ করি অবশিষ্ট থাকবে 5, বিয়োগফল 4। 12 দিয়ে যদি ভাগ করি অবশিষ্ট থাকবে 8, বিয়োগফল 4। তার মানে প্রতিটি ভাজক আর অবশিষ্টের বিয়োগফল দেখো একটা কনস্ট্যান্ট 4 বেরিয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে, এটা কি হবে না, এটাই দেখো বলেছে সর্বনিম্ন সংখ্যার। আমরা জানি সর্বনিম্ন বললে লসাগু হবে। তো লসাগু করতে হবে কার কার? 6 7 8 9 আর 12। তা প্রথমে একে 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6 7 8, 3 3 9, 3 4 12। এবার 2 দিয়ে যাবে, 2 1 2, 7 4 দুগুণে 8, 3 2 দুগুণে 4। আবার 2 দিয়ে যাবে, 2 1 7 2 দুগুণে 4, 3 2 1 2। ঠিক আছে, তাহলে লসাগু কত হলো? 3 দুগুণে 6, 6 7 42, 42 দুগুণে 84, 84 দুগুণে 168, 168 ইন্টু 3 504। তাহলে লসাগু হচ্ছে 504। এইবার কি করতে হবে না, এই প্রতি 4টাকে এখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে, কারণ প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকছে। তাহলে 4 বিয়োগ দিলে হচ্ছে 500। 500 হচ্ছে সেই সংখ্যাটি যাকে 6 7 8 9 এবং 12 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 এবং 8 অবশিষ্ট থাকবে। এবার তাহলে এক্স আমাদের বেরিয়ে গেল। এবার এক্সের 150%, 500 150% কত হবে? 500 ইন্টু 150/100। এটা শূন্য কেটে গেলে 5 15 75, 750। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে x⁶ মাইনাস x⁴ মাইনাস x⁵ মাইনাস x⁴ মাইনাস 4 এর উৎপাদকগুলো কী কী? ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটায় কি দিয়েছি, উৎপাদকের জায়গায় দুটো দিয়েছে, একটা হচ্ছে x-1, একটা হচ্ছে x+1। আচ্ছা, x-1 যদি এই রাশিটার একটা উৎপাদক হয়
তাহলে এক্স সমান সমান 1 বসালে রাশিটার মান 0 হবে। কি বললাম যে এক্স মাইনাস 1 যদি রাশিটার একটা উৎপাদক হয় তাহলে এক্স সমান সমান 1, তার মানে এক্সের এখানে -1 আছে সমান সমান +1, জাস্ট সাইনটা চেঞ্জ করলাম। এই এক্স সমান সমান 1 বসালে রাশিটির মান 0 হবে। তাহলে আমরা দেখি এক্স সমান সমান 1 বসালে রাশিটির মান 0 হচ্ছে কি না। দেখো 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 4। তাহলে কি হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 4, তার মানে কত হচ্ছে 1 মাইনাস 4 5 6 7 1 মাইনাস 7, তার মানে এটা 0 হচ্ছে না। তাহলে এক্স মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক হবে না। তার মানে দেখো অপশান 1 বাদ আর এই যে বোথ দুটোই, তাহলে এক্স -1 তো উৎপাদক নয়, তাহলে অপশান 3ও হলো না। এইবার তাহলে আমার কাছে পড়ে আছে কি না এক্স প্লাস 1 রাশিটার একটা উৎপাদক কি না। এক্স প্লাস 1 যদি রাশিটার একটা উৎপাদক হয় তাহলে এক্স সমান সমান -1 বসালে রাশিটার মান 0 হবে। তাহলে আমরা আবার দেখি এক্স সমান সমান -1 বসালে রাশিটার মান 0 হচ্ছে কি না। তাহলে -1 টু দি পাওয়ার 6 মাইনাস -1 টু দি পাওয়ার 4 মাইনাস -1 টু দি পাওয়ার 5 মাইনাস -1 টু দি পাওয়ার 4 মাইনাস 4। তাহলে দেখো এটা হবে 1, এটাও হবে 1 মাইনাস এটা যেহেতু 5 আছে তাহলে এটা -1 হবে, মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে যাবে, আর এটাও তাহলে -1 -4। তাহলে কত হচ্ছে 1 আর 1 2 2 মাইনাস 6, তাহলে এটাও 0 না। তাহলে এক্স প্লাস 1ও রাশিটার একটা উৎপাদক নয়। তাহলে বোঝা যাচ্ছে এক্স মাইনাস 1 এবং এক্স প্লাস 1 কোনোটাই রাশিটার একটা উৎপাদক নয়। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 50 টাকার 6 মাসের প্রতি মাসে 1 টাকা 10 পয়সা হারে সরল সুদ নির্ণয় করো। তাহলে কি বলেছে সুদরা যে 1 টাকার 1 মাসের সুদ হচ্ছে 10 পয়সা, তাই তো। তাহলে দেখো 50 টাকার 1 মাসের সুদ কত হবে 10 × 50 পয়সা। তাহলে 50 টাকার 6 মাসের সুদ হবে 10 × 50 × 6 পয়সা। তাহলে পয়সাকে টাকায় নিতে গেলে আমাদের করতে হবে 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে এটার পয়সা নেই, টাকা হয়ে গেল। তাহলে এবার যদি এটা ক্যালকুলেশন করে দিই 5 × 6 = 30 টাকা। তাহলে 50 টাকার 6 মাসের সুদ 30 টাকা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5 জন মহিলা 36 দিনে একটি কাজ করতে পারেন। একজন পুরুষ ও একজন নারীর ক্ষমতার অনুপাত যদি 3:1 হয় তাহলে একই কাজ শেষ করতে 5 জন পুরুষের কতদিন লাগবে। তার মানে কি বলেছে যে 5 জন মহিলা মানে 5 ওমেন 36 দিনে এক অংশ কাজ করে, তাই তো। এইবার কি বলেছে যে একজন পুরুষ ও একজন মহিলার ক্ষমতার অনুপাত মানে মেন ইস টু উমেনের ক্ষমতার অনুপাত বলেছে 3:1। তার মানে কি যে একজন মেন মানে 3 জন ওমেন। তাহলে একজন পুরুষ যদি 3 জন মহিলা হয়, লাস্টে বলেছে 5 জন পুরুষের কতজন লাগবে। তাহলে 5 জন মেন মানে কতজন হবে 3 × 5 15 জন মহিলা। তাহলে 5 জন পুরুষ সমান 15 জন মহিলা। তাহলে 5 জন মহিলার যদি 36 দিন সময় লাগে, 15 জন মহিলার কত দিন সময় লাগবে না। দেখো লোক সংখ্যা 3 গুণ বেড়েছে, তাহলে দিন সংখ্যা 3 গুণ কমে যাবে, 1/3 হয়ে যাবে, তাহলে 12 দিন সময় লাগবে। ঠিক আছে, উত্তর 1। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি এইটা তোমাদের অসুবিধা হয় একদম সিম্পল ফর্মুলা m1d1 = m2d2, এখানে মানটা বসিয়ে দিলে এর উত্তরটা চলে আসবে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের যদি AB = AC এবং কোণ ABC 72 ডিগ্রি হয় তাহলে কোণ BAC কত। ঠিক আছে, তাহলে বলেছে একটি ত্রিভুজের AB = AC। তাহলে একটা ত্রিভুজ আঁকছি, যদি AB
সমান সমান এসি, তার মানে এই দুটো বাহু সমান। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে আমরা তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু এ বি সমান সমান এসি, তাহলে কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি হবে। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে, কোণ এ বি সি, তাহলে কোণ এ বি সি সমান সমান 72 ডিগ্রি, তাহলে অতএব কোণ এ সি বিও 72 ডিগ্রি হবে, কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হয়। তাহলে দেখো এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে, এই দুটো কোণের সমষ্টি 144 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এ কোণ তার মানে বিএসি এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান সমান 36 ডিগ্রি। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ক্লাসে একটি পরীক্ষায় 30 জন শিক্ষার্থীর গড় নম্বর 69। পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর ভুলভাবে 58 পরিবর্তে 88 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? তাহলে 30 জনের গড় নম্বর হচ্ছে 69। ঠিক আছে, এইবার বলছে যে কত হয়েছে, 58 পরিবর্তে 88 লেখা হয়েছে। তাহলে বেশি কত লেখা হয়েছে, 88 মাইনাস 58 সমান সমান 30 নম্বর বেশি লেখা হয়েছে। এই 30 নম্বর বেশি হয়েছে, তাহলে এই 30 নম্বর যদি বেশি হয় মোট নাম্বার থেকে, তাহলে প্রত্যেকের গড় নম্বর কত করে বেশি হয়েছে, 30 জনের 30 নম্বর বেশি হলে প্রত্যেকের গড় নম্বর 1 করে বেড়ে গেছে। তাহলে এই একটা কমাতে হবে, তাহলে আগে ছিল গড় 69, তার থেকে গড় 1 কমে যাবে, তাহলে হবে 68। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে নিচের কোন অনুপাতটি বৃহত্তম। বলেছে 7:15, 15:23, 17:25 আর 21:29। আচ্ছা, তাহলে অনুপাতগুলো কি বলেছে না, 7:15 মানে 7/15, 15/23, 17/25 আর 21/29। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হর মাইনাস লব করব। কি করব, হর মাইনাস লব। আচ্ছা, তোমরা ভগ্নাংশের কোনটা হর কোনটা লব বলে জানো তো? ওপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এই লব আর হরের একটা মনে রাখার ছোট্ট একটা তোমাদের ঘটনা বলি, যে দেখবে কালী ঠাকুরের মধ্যে নিচে কে থাকে, শিব, শিবকে কি বলে, হর, তাহলে হর সবসময় নিচে থাকে, তাহলে লব ওপরে থাকে, এভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা হর মাইনাস লব করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে হর মাইনাস লব করলে কত হবে, 15 মাইনাস 7 সমান সমান 8। দ্বিতীয়র ক্ষেত্রে করলে 23 মাইনাস 15 সমান সমান 8। তৃতীয়র ক্ষেত্রে করলে 25 মাইনাস 17 সমান সমান 8। আর চতুর্থটা হচ্ছে 29 মাইনাস 21 সমান সমান 8। তাহলে দেখা যাচ্ছে হর মাইনাস লব সমান সমান সবগুলোর 1। এই যদি হর আর লবের বিয়োগফল একই হয়, সেক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে লব কার বড়, সবচেয়ে বড় লব হচ্ছে 21, তাহলে 4 নম্বরটাই সবচেয়ে বৃহত্তম। তাহলে উত্তর 4।